আমার ফ্যানটা অফ করতে হবে। আর তো কেউ আসবে না, এই দুজনেই। তোমরা কি সায়েন্সে ছিলা মেট্রিকে? দুজনেই সায়েন্সে ছিলা? তাহলে তোমরা বুঝবা, একটু পড়লেই বুঝবা। গত ক্লাসে পিভি সমান সমান এনআরটি, পিভি সমান সমান এনআরটি এই পর্যন্ত পড়ানো হয়েছিল গত ক্লাসে। পিভি সমান সমান এনআরটি অধ্যায় 4 পৃষ্ঠা 104। পৃষ্ঠা 104 পাইছো? তো গত ক্লাসে পিভি সমান সমান এনআরটি আমরা দেখাই দিছি। পিভি সমান সমান এনআরটি এই সমীকরণটা হলো আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ। আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ এই পর্যন্ত পড়াই দিছিল। পরে এনটাকে ভেঙে W/m করছি। এনটাকে ভেঙে W/m করছি। হ্যাঁ, ওইটা করে করে দেখো শেষের দিকে আছে। হ্যাঁ, পিভি সমান সমান এই যে উপরে আছে, দেখো এই তার উপরে হ্যাঁ ওই লাইনটা। পিভি সমান সমান এনআরটি, এটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ। এই এনের নাম হচ্ছে এখানে মোল সংখ্যা। মোল সংখ্যার 3টে সূত্র আছে। একটা হচ্ছে W/m, এনের জায়গায় লেখা যায়, লিখছি না এখানে, লিখছি এই যে ওই যে এই নিচের লাইনটা যে হ্যাঁ, পিভি সমান সমান এনআরটি, এনের জায়গায় কী লিখছি? W/m। তাহলে এনের জায়গায় W/m লেখা যায়। ডাব্লুটা হচ্ছে যে বস্তু নিয়ে কাজ করতেছো তার ভর কত দেওয়া আছে, আর এমটা হচ্ছে ওই বস্তুর আণবিক ভর, তাহলে আমরা ওইখানে দেখছি পিভি সমান সমান এনআরটি আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ। এই যে পিভি সমান সমান এনআরটি, পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা কেলভিন স্কেলে। আর এটা একটা ধ্রুবক, একে মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। এই আর এর একক আছে, কয়েকটা একক আছে, তার মধ্যে বইয়ে 2টা একক দেওয়া আছে। দেখো 2টা একক, ওইটাই লিখছে যে মোলার গ্যাস ধ্রুবক আর এর বিভিন্ন একক। প্রথম এককটা দেখাবো লিটার বায়ুমণ্ডল চাপ এককে আর এর মান, মানে আর এর একক। এই যে লিটার অ্যাটমসফিয়ার আর এর বিভিন্ন মান বাইর করব। তো লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান দেখো। তাহলে আমরা জানি উত্তরটা কী হবে। আমরা জানি পিভি সমান সমান এনআরটি, বা যদি আর এর মান বাইর করব তাহলে আর সমান লিখব, আর সমান পিভি ভাগ এনটি লেখা যায়। এইখানে শুধু মান বসাবো। লিটার অ্যাটমসফিয়ার এককে যখন আর এর মান বাইর করবা তখন কোন জায়গায় কীভাবে কী বসান লাগবে ওইটুকু জানতে হবে, তাহলে পাবা। যেমন এই এককে যদি আর এর মান বাইর করি তাহলে পির মান বসাবো আমি 1 অ্যাটমসফিয়ার, পির মান বসাবো 1 অ্যাটমসফিয়ার, কারণ চাপের একক 1 অ্যাটমসফিয়ার। অনেক একক আছে, তার মধ্যে একটা, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। এখানে পির মান বসাবো অ্যাটমসফিয়ার এককে, তো চাপের একক 1 অ্যাটমসফিয়ার।
তারপর তাহলে কি ভি, আমরা এখানে লিখছি লিটার অ্যাটমসফিয়ার এককে, তার মানে ভির মান কী হবে লিটার, লিটার এককে ভির মান নিতে হবে। এন হচ্ছে মোল, এখানে এনের মান 1, টি হচ্ছে কেলভিন তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা টির মান হচ্ছে 273 কেলভিন। তাহলে ওই মানগুলো বসাই দেই। সমান সমান পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার গুণন ভি হচ্ছে 22.4 লিটার ভাগ এন হচ্ছে 1 মোল আর টি হচ্ছে 273 কেলভিন। এই যে 1 মোল গুণন, তাহলে তুমি এখন উপরে 22.4 থাকে, একের সাথে গুণ করলে এটি হবে, নিচে এর সাথে এটা গুণ করলে কি এটি হবে। এককগুলো ঠিক লিখতে হবে। এবার এইটাকে তুমি যদি এইটা দিয়ে ভাগ দাও, যদি ভাগ দাও তাহলে উত্তর আসবে 0.0821। এবার এককগুলো লিখবো, উপরে আছে কি লিটার আর অ্যাটমসফিয়ার, এই লিখলাম লিটার অ্যাটমসফিয়ার, নিচে কি আছে মোল আর কেলভিন, নিচেরটা যদি উপরে যায় তাহলে -1 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পার ডিগ্রি পার মোল এটাই। তাহলে আর এর মান হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে, আর এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার ডিগ্রি পার মোল। ক্লিয়ার? আমরা আর একটা মান দেখাবো। এসআই এককে আর এর মান, এসআই এককে আর এর মান, তাহলে আর সমান পিভি ভাগ এনটি, পিভি ভাগ একই। এইবার আর একটা হচ্ছে এসআই একক, আগেরটা ছিল লিটার অ্যাটমসফিয়ার একক, আর এর মান ওইটা পাইছে। আর এবার আমি দেখাবো এসআই এককে আর এর মান। তো এসআই এককে এখানে পিভি যেভাবে বসাইছি এখানে ওইভাবে বসালে হবে না, এখানে অন্য মান নিতে হবে, এগুলো মুছে রাখতে হবে। এসআই এককে পির মান হবে নিউটন পার বর্গমিটারে, অর্থাৎ চাপ হবে এখানে নিউটন পার বর্গমিটারে, এটাও চাপের একটা একক। আয়তন হবে ঘনমিটারে, আর এন তো 1 মোল আর টি হচ্ছে 273 কেলভিন। আমরা তাহলে পির মানটা বসাই, এই যে 101 এটা হচ্ছে পির মান। এই যে এসআই এককে পির মান 101.325 গুণন 10⁻³ নিউটন পার বর্গ মিটার। এই যে পার বর্গ মিটার, এটা হচ্ছে চাপের একক। এবার আয়তনের একক ঘনমিটারে নেব, তাহলে আয়তনের একক এই যে 22.4 গুণন 10⁻³ এত ঘনমিটার, এত ঘনমিটার। এইবার ভাগ এনের মান কত 1 মোল গুণন টির মান কত 273 কেলভিন সমান দেখো 10⁻³ আর 10⁻³ উপরে গুণ অবস্থায় আছে, 10⁻+3 10⁻³ তাহলে কাটা যায়। এটা লগ সূচকের সূত্র আছে, দেখো বেস নিচেরটা বেস 10 বেস একই, কিন্তু কি অবস্থায় আছে গুণ আকারে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, পাওয়ারগুলো। তাহলে এখানে এলো +3 যোগ করলে, আর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে কি হয় মাইনাসই হয়, তাহলে +3 -3 তাহলে উপরে কি হয় কাটা যায়। তাহলে 10-এর উপর কত হয় 0, 10⁻0 = 1। কোনো কিছুর উপরে যদি 0 থাকে তার মান 1, লগ সূচকের সূত্র। সেই অনুযায়ী ওটা দিয়েও হবে,
আবার তুমি ডাইরেক্ট কাটতেও পারো। এইবার তাহলে উপরে কি থাকলো, এইটা গুণন এইটা, হ্যাঁ থাকলো না? এইটা গুণন এইটা করে যা হবে নিচে 273টা ভাগ করলে একটা মান আসবে, আসবে না? একটা মান আসবে তো, সেই মানটা হচ্ছে সেই মানটা হচ্ছে 8.314, 8.314। এইবার দেখো এইখানে আছে পার বর্গ মিটার আর এখানে আছে ঘন মিটার, কাটা যায় যা, এখানে কি থাকে, এখানে আরও একটা এম থাকে, আরও একটা এম থাকে। তাহলে উপরে একক কী থাকতেছে, এখানে থেকে নিউটন, এখানে মিটার, তাহলে নিউটন মিটার, নিউটন মিটার। আর নিচে কি থাকে, মোল আর কেলভিন। নিচে থাকে কি, মোল আর, এইটা উপরে নিয়ে গেলে কী হবে, এই যে পার ডিগ্রি পার মোল। তাহলে এসআই এককে আর এর মান এত নিউটন মিটার পার ডিগ্রি পার মোল, যদি এটা রাখো তাও রাইট, তাও রাইট। এইবার আমরা নিউটন মিটারের সাথে জুলের সম্পর্ক, 1 নিউটন মিটার সমান সমান 1 জুল। তাহলে এন আর এম ওটাই দিয়ে কী করবো, জুলের যে বসাবো। তাহলে 8.314 এত জুল পার ডিগ্রি পার মোল, এটাও রাইট। আবার আবার জুলের সাথে আর্গের সম্পর্ক আছে, 1 জুল সমান সমান 10⁻⁷ আর্গ। তাহলে এর সাথে 10⁻⁷ গুণ করলেই জুল উঠে যায়, কী হবে, আর্গ হবে। তাহলে আমরা এটাকে এখন লিখতে পারবো সমান সমান 8.314 গুণন 10⁻⁷ আর্গ পার ডিগ্রি পার মোল, এটাও রাইট। তুমি আর এর মান দেখো, জুলে পাইলা, আর্গে পাইলা, আর কিসে পাইলা, আসছে কি, আসছে কি, নিচের লেখাটা কি আসছে, আসছে আর্গ পার ডিগ্রি পার মোল, বুঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এসআই এককে আর এর মান 3টা পাইলাম, নিউটন মিটারে, জুলে, আর কিছু পাইলাম আর্গে। আমরা এখন যাব মিশ্রিত গ্যাসের আংশিক চাপ। আংশিক চাপ ও মিশ্রিত গ্যাসের, এটা যদি গ্যাসের চ্যাপ্টার, আমরা 2 বা ততোধিক গ্যাস একখানে কি মিশ্রিতও করতে পারি, মিশাইতেও পারি। কারণ ওই গ্যাস যদি আমরা মেশাই তাহলে ওখানে আংশিক চাপ নামে একটা শব্দ পাবো আর মোট চাপ নামে একটা শব্দ পাবো। আর গ্যাসের যে চাপ আছে তোমরা খুব ভালো জানো, ভাত রান্না করা পাতিলের ঢাকনা যদি হুট করে খুলি দেখবা কি ফোর্সে বাষ্পটা বের হয়ে যায়। অথবা প্রেশার কুকারের ভিতরে যখন পানি বাষ্প হয়ে জড়ো হয়, নির্দিষ্ট আয়তনের হয়, তখন আর ওর ভিতরে থাকে না, কী হয়, একটা ছিদ্র দিয়ে খুব স্পিডে বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে গ্যাসের চাপ আছে, এই চাপ আমরা দেখব মোটের উপর চাপ আর একটা কি আংশিক চাপ। তার আগে দেখব গ্যাসের মিশ্রণ, গ্যাসের মিশ্রণ। গ্যাসের মিশ্রণ এটা কাকে বলে, বইয়ের মধ্যে দেওয়া আছে সুন্দর করে, হ্যাঁ। গ্যাসের মিশ্রণ 2 বা ততোধিক গ্যাস
দুই বা ততোধিক গ্যাস। এই চ্যাপ্টারে যে গ্যাসের সূত্রগুলো পড়ানো হচ্ছে, এই চ্যাপ্টারে যে গ্যাসের সূত্রগুলো পড়ানো হচ্ছে, এই গ্যাসগুলো যদি তুমি মিশাইতে যাও তাহলে কেউ কারোর সাথে বিক্রিয়া করতে পারবে না, এইরকম গ্যাস নিতে হবে, তাহলে এই সূত্রগুলো খাটবে। তাহলে আমরা ওই কথা দিয়ে শুরু করব। দুই বা ততোধিক গ্যাস যদি পরস্পর বিক্রিয়া না করে তাহলে তারা একে অপরের সাথে একটা মিশ্রণ তৈরি করে, সমসত্ব মিশ্রণ তৈরি করে। এই মিশ্রণটাকেই গ্যাসের মিশ্রণ বলে, সহজ সংজ্ঞা। আবারও রিপিট হচ্ছে, দুই বা ততোধিক গ্যাস পরস্পর যদি বিক্রিয়া না করে তাহলে তারা একত্রে মিশ্রিত হয়। বিক্রিয়া না করলে কী হবে? মিশে যাবে। আর বিক্রিয়া করলে কী হবে? নতুন যৌগ তৈরি হবে, তখন আর মিশবে না, পদার্থ তৈরি হয়ে যাবে। কিন্তু পাত্রে গ্যাসই রাখবো, তাহলে বিক্রিয়া করা যাবে না। দুই বা ততোধিক গ্যাস যদি পরস্পর বিক্রিয়া না করে তাহলে তারা একত্রে মিশ্রিত হয়। এই মিশ্রণকে এই গ্যাসের মিশ্রণ বলে। এখন এই যে মিশ্রণ বলে, এই মিশ্রণে কি হবে? একটা মোট চাপ হবে। মিশে গেলে তো হয় কী হলে একটা গ্যাসের মতো আচরণ করবে, তাহলে ওই গ্যাসটা কী হবে? যে চাপটা দিবে একযোগে সেটা কী হবে? মোট চাপ। এই মোট চাপটা আমরা শিখব। মিশ্রণের মোট চাপ। মিশ্রণের কিন্তু গ্যাসগুলো যে মেশাবো তাপমাত্রা থাকতে হবে স্থির, অর্থাৎ নির্দিষ্ট। অর্থাৎ তুমি যদি 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পরীক্ষাটা করো, তাপমাত্রা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত 35 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকতে হবে, বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। সেই পরিবেশে তাহলে তোমাকে এই পরীক্ষাটা করতে হবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় দুই বা ততোধিক গ্যাস পরস্পর বিক্রিয়া যদি বিক্রিয়া না করে তাহলে যে মিশ্রণটা তৈরি হবে ওই মিশ্রণের মোট চাপ হবে মিশ্রণে থাকা অন্যান্য উপাদানের নিজস্ব চাপের যোগফলের সমান। এটা হচ্ছে মোট চাপ। কোনো মিশ্রণের মোট চাপ হচ্ছে ওই মিশ্রণে উপস্থিত অন্যান্য উপাদান গ্যাসের নিজস্ব চাপের যোগফলের সমান। যেমন একটা পাত্রে 3টা গ্যাস নিচ্ছে, কেউ কারোর সাথে বিক্রিয়া করে নাই, খালি মিশ্রণ তৈরি করছে, তাহলে ওর একটা মোট চাপ আছে। একযোগে কোনো দিকে কি চাপ দিবে বা চতুর্দিকে চাপ দিতে পারে। এই যে একযোগে চাপটা মোট চাপ, এই চাপটা কীভাবে আসলো? ওইখানে যে 3টে উপাদান আছে ওদের নিজস্ব চাপ আছে, ওই 3টা চাপ তুমি যদি যোগ করো তাহলে মোট চাপ পেয়ে যাবে। তাহলে কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ মিশ্রণে থাকা অন্যান্য উপাদান গ্যাসের নিজস্ব চাপের যোগফলের সমান। এটা হচ্ছে গ্যাস মিশ্রণের মোট চাপ। তাহলে এইবার প্রত্যেকটা গ্যাস যে নিজে যে চাপ দিচ্ছে এটা নিয়েও একটা নাম আছে। সেই নামটার জন্য এখন পড়াবো মিশ্রণের গ্যাস উপাদানের আংশিক চাপ কাকে বলে। আমরা এখন শিখব গ্যাসের আংশিক চাপ। কি শিখব? গ্যাসের আংশিক চাপ। গ্যাসের আংশিক চাপ এইটা কি? গ্যাসের আংশিক চাপ নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট আয়তনের পাত্রে দুই বা ততোধিক গ্যাস পরস্পর বিক্রিয়া না করে যদি মিশ্রিত হয় তখন প্রত্যেকটা উপাদান যদি পাত্রের পুরো আয়তন দখল করে তখন তারা নিজে যে চাপ প্রদান করে বা যে চাপের সৃষ্টি করে সেই চাপকেই ওই উপাদানের বা গ্যাসের আংশিক চাপ বলে। দুই বা ততোধিক গ্যাস নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট পাত্রে বিক্রিয়া ছাড়াই যদি মিশ্রণ তৈরি করে তাহলে ওই মিশ্রণের প্রত্যেকটা উপাদান যদি পাত্রের পুরো আয়তন দখল করে তখন এক ধরনের চাপের
ওরা সবাই প্রত্যেকেই এক ধরনের চাপের সৃষ্টি করে, সেই চাপটাকেই গ্যাসের আংশিক চাপ বলে। এইবার আমরা পড়ব ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ, ডাল্টনের আংশিক চাপ সূত্র। তো বিজ্ঞানী জন ডাল্টন, তাহলে দেখো একটা গ্যাস মিশ্রণের দুই ধরনের চাপ পাইলাম, একটা মোট চাপ, একটা হচ্ছে আংশিক চাপ। এই দুইটা চাপের মধ্যে বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে 1802 সালে ওই দুইটা চাপের মধ্যে, কোন দুইটা, মোট চাপ আর আংশিক চাপ, একটা সুন্দর সূত্র আবিষ্কার করেন। এই সূত্রকে জন ডাল্টনের গ্যাসের আংশিক চাপ সূত্র বলে। তাহলে গ্যাসের মিশ্রণে মোট চাপ আছে, আবার প্রত্যেক উপাদানে কী আছে, আংশিক চাপ আছে। এই দুইটা নিয়ে বিজ্ঞানী জন ডাল্টন গবেষণা করিয়া একটা সূত্র আবিষ্কার করেন। এই সূত্রকে এই জন ডাল্টনের গ্যাসের আংশিক চাপ সূত্র বলে। তার সূত্রটা কি? উত্তর দেখবে, নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট আয়তনের কোনো পাত্রে দুই বা ততোধিক গ্যাস যদি বিক্রিয়া না করিয়া সমসত্ব মিশ্রণ তৈরি করে, তাহলে ওই মিশ্রণের মোট চাপ, এই যে ওই মিশ্রণের মোট চাপ, গ্যাস মিশ্রণের মোট চাপ মিশ্রণে অন্যান্য উপাদানের আংশিক চাপের যোগফলের সমান। পূর্তি গ্যাস উপাদানের আংশিক চাপের যোগফলের সমান। তারপরে ওরা তো লিখছি, আংশিক চাপের যোগফল, এই যে পূর্তি গ্যাস উপাদান আংশিক চাপের যোগফলের সমান হবে মোট চাপ। ঠিক আছে, এটা হচ্ছে ডাল্টনের গ্যাসের আংশিক চাপ সূত্র। এইবার এটার ব্যাখ্যা, পরীক্ষা আসবে, ব্যাখ্যা বা প্রয়োগ। দেখো, ব্যাখ্যা বা প্রয়োগ খুব সহজ জিনিস। দুই বা ততোধিক গ্যাস পরস্পর যদি বিক্রিয়া না করে, তাদেরকে আলাদা আলাদা পাত্রে রেখে এবার যদি নির্দিষ্ট তাপমাত্রায় দুই বা ততোধিক গ্যাসকে ভিন্ন ভিন্ন পাত্রে ভিন্ন ভিন্ন চাপে রাখিয়া যদি তাদেরকে একটা পাত্রে আবার সকলকে একত্রিত করা যায়, তখন ওই মিশ্রণের একটা মোট চাপ পাওয়া যায়। এই মোট চাপটা বিজ্ঞানী বয়েল ও ডাল্টনের আংশিক চাপ সূত্র দিয়ে তা নির্ণয় করা যায়। অর্থাৎ তিনটা পাত্র, তিন ধরনের গ্যাস রাখলাম, এখানেও তাপমাত্রা একই, এখানেও একই, কিন্তু এখানে চাপ ভিন্ন। এইবার এই তিনটা পাত্রে গ্যাসকে কেউ কারোর সাথে কিন্তু বিক্রিয়া করে না, এরকম তিনটা গ্যাস নিয়েছি, নিয়ে একটা পাত্রের মধ্যে রাখলাম। ঠিক আছে, তাহলে এখানে কী তৈরি হলো? মিশ্রণ। তাহলে এই মিশ্রণের একটা চাপ সৃষ্টি হবে। তো এই চাপটা বিজ্ঞানী বয়েল যে সূত্র আবিষ্কার করছে, বিজ্ঞানী ডাল্টন যে সূত্রটা আবিষ্কার করছে, তা দিয়ে
ওই চাপটা নির্ণয় করা যায়। ক্লিয়ার? তাহলে বয়েলের সূত্র কি হলো? রাইট হয়ে গেল। তাহলে ডাল্টন যা আবিষ্কার করছে সেটা রাইট হয়ে গেল। এটি হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের ব্যাখ্যা বা প্রয়োগ, এইটুকু ভাষায়। এইবার বহুবার আসছে অনুশীলনীতে ডাল্টনের আংশিক চাপ সূত্রের এই যে গাণিতিক প্রতিপাদন করো, অথবা ডাল্টনের আংশিক চাপ সূত্রটি প্রমাণ করো, অথবা কোনো মিশ্রণে মোট চাপ প্রতি উপাদানের আংশিক চাপের যোগফলের সমান হয় তা প্রমাণ করো। অর্থাৎ ডাল্টন যেটা বাইর করছে এই সূত্রটা তোমাকে প্রমাণ করতে বলবে। লেখা থাকবে ডাল্টনের গ্যাসের আংশিক চাপ সূত্রটি প্রমাণ করো, তখন প্রমাণের যে উত্তর সেটাও লিখতে হবে। আবারও বলতে পারে ডাল্টনের গ্যাসের আংশিক চাপ সূত্রটি গাণিতিকভাবে প্রতিপাদন করো, মানে গণিতের সমীকরণ দিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন ওই গণিতের ভাষায় যে আনতে হবে সমীকরণটা সেটা দেখাবো। তার নাম হচ্ছে গাণিতিক প্রতিপাদন। গাণিতিক প্রতিপাদন। দেখি দেখি খুব ইম্পর্টেন্ট এবং ভালো করে করবা, পরীক্ষা পাবা। ঠিক আছে? দেখো আংশিক চাপের গাণিতিক প্রতিপাদন, অর্থাৎ কোনটা নিয়ে আসবো? হ্যাঁ, মানে গাণিতিকভাবে আংশিক গ্যাস সূত্রটা কীভাবে নিয়ে আসলো সেটা আমরা সমীকরণ বের করব। তা আমরা দুইটা পাত্র নিলাম এবং দুই পাত্রে দুইটা গ্যাস নিলাম। প্রথম পাত্রের আয়তন V1, দ্বিতীয় পাত্রের আয়তন V2। নির্দিষ্ট তাপমাত্রা, তাপমাত্রা কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় একটা পাত্রে P1 চাপের গ্যাস নিলাম, দ্বিতীয় পাত্রে আর একটা গ্যাস যার চাপ P2 সেটা নিলাম। এবার এই দুইটা পাত্রকে যদি স্টপ কক যেখানে আছে সেটা যদি খুলে দেই, তাহলে V1 পাত্রে গ্যাস ওই পাত্রে যাবে, ওই পাত্রে গ্যাস এখানে আসবে। বিক্রিয়া তো করবে না, কারণ আমাদের এটা শর্তই সংজ্ঞায়। যদি বিক্রিয়া করবে না তাহলে এই পাত্রে যাবে, এই পাত্রে যাবে, অর্থাৎ এই গ্যাসটা দুইটা পাত্রের আয়তন দখল করবে, আবার দ্বিতীয় গ্যাসটাও দুইটা পাত্রের আয়তন দখল করবে। তখন একটা গ্যাসের আয়তন কত হবে? এই আয়তন যোগ এই আয়তন। হ্যাঁ, আবার এই গ্যাসের আয়তন কী হবে? এই আয়তন যোগ এই আয়তন। তাহলে মোট পাত্রের আয়তন কী হবে? V1 যোগ V2। যা পাত্রের আয়তন তা তো গ্যাসেরই আয়তন। ঠিক আছে? যদি এবার পাত্রদ্বয়কে স্টপ কক খুলে দেই, তাহলে গ্যাস দ্বয় পরস্পর একটি মিশ্রণ তৈরি করবে এবং পুরো আয়তন দখল করবে যার যার মধ্যে। হ্যাঁ, যেহেতু একটা উপাদান পুরো আয়তন যদি দখল করে তখন এক ধরনের চাপ সৃষ্টি হয়, তার নাম হচ্ছে আংশিক চাপ। যখনই পুরো আয়তন দখল করবে তখন এই গ্যাসটা একটা আংশিক চাপ সৃষ্টি করবে, এটাও যখন পুরো আয়তন দখল করবে তখন একটা আংশিক চাপ সৃষ্টি করবে। যেহেতু P1 P2 লেওয়াই আছে চাপ, তাহলে এর আংশিক চাপ কী হবে? P3। এই যে 2 এর পর 3 আসবে P3, আর এর আংশিক চাপ কী হবে? 3 পর যেটা P4 হবে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমরা
তাহলে আমরা দেখাই এখন প্রথম গ্যাসের জন্য চাপ P1, আয়তন কি আয়তন কি হবে? হ্যাঁ, প্রথম গ্যাসটার কর খুঁজে দেওয়ার আগে চাপ P1, আয়তন V1। কর খুলে দেওয়ার পর প্রথম গ্যাসের আংশিক চাপ P3, আংশিক চাপ কী হবে? P3। আর ওই গ্যাসটার মোট আয়তন তখন কী হবে? V1 যোগ V2। এই দুটো এক অপশন, এই দুটো, এটা বন্ধ থাকা অবস্থায় কর আর এটা খোলা অবস্থায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে দ্বিতীয় গ্যাসের জন্য কী হবে? ওই যে চাপ সংযুক্ত করার আগে P2 আর আয়তন কি V2 সংযুক্ত করার পর আংশিক চাপ, এটা হচ্ছে আংশিক চাপ। আর এটা হবে এখন তাহলে P4, নাম কি হবে? আংশিক চাপ। আর সংযুক্ত করার পর আয়তন কী হবে? দুইটাই V1 যোগ V2। ক্লিয়ার? এইগুলা হচ্ছে কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রা। হ্যাঁ, দুইটা গ্যাস দুইটা পাত্রে নিচ্ছে। প্রথম পাত্রের যে গ্যাসটা তার চাপ P1, পাত্রের আয়তন V1, তাহলে ওর আয়তন কি V1, এই সেই P1 V1। আর একটা পাত্রে একটা গ্যাস নিচ্ছে, চাপ P2, ওই পাত্রের আয়তন V2, তাহলে ওর মধ্যে তো গ্যাসটা ঢুকছে, তাহলে ওর আয়তন কি V2, এই যে সেই V2। এইবার নল খুলে দিলে দুইটা গ্যাস পরস্পর দৌড়াদৌড়ি করে পুরো আয়তন দখল করবে। তখন প্রথম গ্যাসের আয়তন কী হবে? একটা তো আছেই, এই আয়তন, এই যে V1 যোগ V2। তাহলে এই গ্যাসও তো পুরো আয়তন দখল করবে। তাহলে নল খুলে দেওয়ার পর তাহলে সে আয়তন কত হবে? V1 যোগ V2। যখন একটা গ্যাস পুরো আয়তন দখল করে তখন একটা চাপ সৃষ্টি করে, তাকে আংশিক চাপ বলে। তাহলে এই গ্যাসের আংশিক চাপ কী হবে? P1 P2 তো আছেই, তাহলে P3 দিয়ে লিখবো, আংশিক চাপ লিখে দিচ্ছি P3। তাহলে এটা কী হবে? P4। এটা কী হবে? P4। আমরা এখন এই বলতেছি যেহেতু নির্দিষ্ট তাপমাত্রায় এটা ঘটে, হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রায় যেহেতু ঘটে সেহেতু নির্দিষ্ট তাপমাত্রায় যেহেতু ঘটে, তো নির্দিষ্ট তাপমাত্রা বয়েলের সূত্র আছে। তাহলে এখন লিখব বয়েলস মতে এই যে P3 V1 যোগ V2 সমান P1 V1। এটা প্রথম গ্যাসের জন্য, প্রথম গ্যাস। এইবার P4 V1 যোগ V2 সমান P2 V2। এটা হচ্ছে দ্বিতীয় গ্যাস বয়েলের সূত্রে আমরা পড়াইছি, এখন না বুঝলে পরে বই খুললেই বুঝতে পারবা। আংশিক চাপ মোট আয়তন সমান সমান প্রথম আয়তন প্রথম চাপ, এটা প্রথম গ্যাসের। দ্বিতীয় গ্যাসের জন্য কী ছিল? P2 আর V2 আর আংশিক চাপ আর মোট আয়তন। এটা বয়েলের সূত্র দিয়ে পেয়ে গেলাম, আমরা বয়েলের সূত্র দিয়ে পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এইখানে 1, এটা 2, এই যে 1 হতে P3 মান বাইর করবো, 1 হতে P3 সমান, তাহলে এটা কী হবে? এখানে ভাগ হয়ে যাবে। এটা যদি গুণ আছে তাহলে এই পাশে কী হবে? ভাগ হবে। তাহলে P1 V1 ভাগ V1 যোগ V2। এবার 2 হতে, এবার 2 নম্বর হতে, এটা তাহলে এখানে ভাগ হয়ে যাবে। P4টা রাখবো, কারণ এগুলো কি আংশিক চাপ। আমার টার্গেট কি? আংশিক চাপের সাথে মোট চাপের সম্পর্ক নিয়ে আসা। তাহলে 2 হতে কী পাবো? P4 সমান P2 V2 ভাগ V1 যোগ V2। তাহলে দুইটা গ্যাস মিশ্রিত করলাম। প্রথম গ্যাসটার আংশিক চাপের সূত্র পাইলাম এইটা, দ্বিতীয় গ্যাসটার আংশিক চাপ পাইলাম, সমীকরণ পাইলাম আমি এইটা।
যদি আমরা এখন তাহলে এটা 3, এটা হচ্ছে 4। এখন আমরা যাব ডাল্টন মতে, ডাল্টন সূত্র মতে। বিজ্ঞানী ডাল্টন বলতেছে একাধিক গ্যাস মিশলে বিক্রিয়া যদি না করে আর যদি মেশে তাহলে মোট চাপ আংশিক চাপের যোগফলের সমান। তাহলে ডাল্টন মতে মোট চাপ পি সমান, মোট চাপ পি সমান আংশিক চাপের কি যোগফল। তা আংশিক চাপ কী কী এখানে P3 আর P4, তাহলে এই P3 যোগ P4 সমান সমান। এখন মান বসাও, P3 মান বসাও, P1 V1, V1 যোগ V2 যোগ P4 এর মান হচ্ছে P2 V2 ভাগ V1 যোগ V2 সমান সমান। দেখো নিচের জিনিস একই, তাহলে লসাগু যাবে, লসাগু একটাই হবে। এই যে লসাগু নিয়ে নিচ্ছি V1 যোগ V2, তাহলে এটাতে এটা ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরে গুণ করলে ওইটাই হয়, যোগ এটাতে এটা ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরে গুণ করলে ওইটাই হয় P2 V2। তাহলে মোট চাপ P সমান সমান এটা পেলাম কটা গ্যাসের জন্য? 2টা গ্যাসের জন্য। যদি আরও গ্যাস নেই তাহলে সমীকরণটা কী দাঁড়াবে? এখানে আসবে তাহলে যোগ P3 V3 আর এখানে যোগ V3। হ্যাঁ, তাহলে আমরা এখানে আরও গ্যাস মিশ্রিত করলে সমীকরণটি হবে। তাহলে দেখো P সমান কী লিখব? P1 V1 যোগ P2 V2 যোগ P3 V3, তখন এটি আসবে। আর নিচে এখানে কী হবে? যোগ V3, তাহলে V1 যোগ V2 যোগ V3 বা একটা পাত্রের আয়তন, 2টা পাত্রের আয়তন, 3টা পাত্রের আয়তন, 3টাই যোগ, তাহলে কি মোট আয়তন পাবো? মোট আয়তনটা কী হবে? একটা ভি হবে। বা P সমান P1 V1 যোগ P2 V2 যোগ P3 V3 ভাগ কী হবে? ভি। এবার কোনাগুনি গুণ করি। বা PV সমান P1 V1 যোগ P2 V2 যোগ P3 V3। এটি ডাল্টনের গ্যাসের আংশিক চাপের গাণিতিক প্রতিপাদন। ক্লিয়ার? আচ্ছা, আমরা এবার ওই সূত্রটা প্রমাণ করব গাণিতিকভাবে প্রমাণ করো। কি প্রমাণ? মোট চাপ সমান সমান আংশিক চাপের যোগফল, এটা বের করতে হবে। মোট চাপ যদি P হয় আর আংশিক চাপ যদি P1 P2 P3 P4 ডট 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 ইত্যাদি হয়, তাহলে সূত্রটা হবে P4 সমান সমান সবগুলোর যোগ করো। এইটা প্রমাণ করতে হবে। এটা কী করতে হবে? প্রমাণ করতে হবে। দেখো উত্তর একটা পাত্র যার আয়তন ভি, এবার এই পাত্রে অনেকগুলো গ্যাস বিক্রিয়া করে না, এরকম অনেকগুলো গ্যাস মিশ্রিত করব। তো সেই গ্যাসগুলোর প্রথমটা হচ্ছে N1 মোল, দ্বিতীয়টা হচ্ছে N2, তৃতীয়টা হচ্ছে N3 মোল। প্রথম গ্যাস হচ্ছে N1 মোল, দ্বিতীয় N2, তৃতীয় N3। এই 3টা গ্যাসকে বিক্রিয়া করে না, এরকম 3টা গ্যাসকে ভি আয়তনের একটা পাত্রে মিশ্রিত করা হলো। তাহলে এখানে মোট চাপ সৃষ্টি হবে। আর প্রত্যেকটা গ্যাসের আমার আংশিক চাপ আছে,
যদি আমরা গাণিতিকভাবে দুইটা সমান করতে পারি তাহলে প্রমাণ হয়ে গেল। এবং নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায়। হ্যাঁ, তাহলে আদর্শ গ্যাস সমীকরণ আমরা শিখছি না, শিখছি না? আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান সমান এনআরটি। তাহলে আমরা লিখব প্রথম গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ। এনন মোলের যে গ্যাস নিছি তার চাপ, চাপ কি P1, N2টা কি P2, এটা কি হবে P3। যে গ্যাসটা নিলাম সেটা N1 মোল, চাপ P1, আয়তন টু V। দ্বিতীয় গ্যাস N2 মোল, চাপ P2। তৃতীয় গ্যাস N3 মোল, চাপ P3। সময়ের আয়তন কি একটাই, খালি এক পাত্রের মধ্যে তো সবাই ঢুকবে। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা প্রথম গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ বের করবো। আদর্শ গ্যাসের সমীকরণটা কি পিভি সমান সমান এনআরটি। যেহেতু প্রথম গ্যাস, চাপ P1, আয়তন V, এই যে এনআরটি, এনআরটি। তাহলে আমার দরকার কি আংশিক চাপগুলো বাইর করে নেওয়া। হ্যাঁ, প্রথম গ্যাস নিছে, যখন পাত্রে পুরো আয়তন দখল করছে, পুরো আয়তন দখল করছে, তখন তার আংশিক চাপ P1, এর আংশিক চাপ P2, এর আংশিক চাপ P3। তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ প্রয়োগ করে পাবো এই যে P1V সমান সমান এনআরটি। এই P1 এর মানটা রাখো, P1 সমান সমান এটা 1 হবে, এনআরটি ভাগ V। অতএব P1 সমান এনআরটি। এক নম্বর। এইবার যদি আমি দ্বিতীয় গ্যাস নেই তাহলে এইটাই আসবে, শুধু এখানে বসাবো কি N2RT ভাগ V, আর এখানে কি বসাবো P2। হ্যাঁ, একটা যদি বাইর করি, একটা গ্যাসের যদি আংশিক চাপের সূত্রটা বাইর করি সমীকরণটা, বাকি দুইটা তো এরকমই হবে, শুধু একটু একটু কী হবে ভিন্ন হবে। যেমন এই দেখো, দ্বিতীয় গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ, তো দ্বিতীয়টা কি আংশিক চাপ P2, মোট আয়তন V সমান সমান ডানে কী হবে N2RT ভাগ V। অতএব P2-র মান বাইর করো, P2 সমান সমান N2RT ভাগ এবার ঠিক আছে। তাহলে P2 সমান কি ভিটি এখানে ভাগ হয়ে যাবে, এই যে ভাগ, এটা 2 নং সমীকরণ। একইভাবে একইভাবে হ্যাঁ, তৃতীয় গ্যাসের জন্য তাহলে P3 সরাসরি লিখব, P3 সমান N3RT ভাগ V। এটা 3 নং সমীকরণ। তাহলে 1, 2, 3 পেলাম। 1 আংশিক চাপ, 2 আংশিক চাপ, 3 আংশিক চাপ। এইবার তাহলে ওই পাত্রের মধ্যে 3টা গ্যাস নিচ্ছি, ওর মোট চাপ যদি P হয়, মোট চাপ যদি P হয়, তাহলে আমরা প্রমাণটা সহজেই নিয়ে আসতে পারবো। তাহলে আমরা এক, 2 and 3 যোগ করি। 1 নং, 2 নং এবং 3 নং কী করবো যোগ করবো। তাহলে বামে গেলে বামে যোগ করো, তাহলে কী আসতেছে অতএব P1 যোগ P2 যোগ P3 সমান ডানে কী আসতেছে, ডানে N1RT ভাগ V, N1RT ভাগ V যোগ 2 নম্বরটা N2RT ভাগ V যোগ 3 নম্বরটা N3RT ভাগ V। পাইছি না? তাহলে দেখো তো
RD ভাগ ভি, RD ভাগ ভি, RD ভাগ ভি, একই জিনিস তিন জায়গায় আছে, কমন নেওয়া যায়। তাহলে RD ভাগ ভি কমন নিলাম, তাহলে এখানে কী থাকে N1 যোগ এখানে কী থাকে N2 যোগ এখানে কী থাকে N3 সমান RD ভাগ ভি ইন্টু N, এখানে লিখে দিবা। ছোটো ছোটো জিনিস যদি একখানে যোগ করি তাহলে কী পাবো বড় জিনিস, এই যে N1 N2 N3 এগুলো ছোটো ছোটো, আর এটা কি শুধু N, এটা কি বড়, তাহলে এই তিনটে যোগফল কী হবে N, তাহলে N সমান সমান N1 যোগ N2 যোগ N3, অর্থাৎ এই তিনটা জায়গাত N লেখা যায়, এই সেই N লিখছি এই তিনটা জায়গাত N, তার মানে কি আসলো NRD ভাগ ভি, আর বামে কী পেলাম P1 যোগ P2 যোগ P3, NRD ভাগ কী পাইছে বলো NRD ভাগ ভি, তাহলে এইটা হচ্ছে আমার 4 নং সমীকরণ, 4 নং সমীকরণ। চার নং সমীকরণ পেলাম। হ্যাঁ, এখন আমরা এইবার তার মোট চাপ যাব, মিশ্রণের মোট চাপ P হলে, মিশ্রণের মোট চাপ P হলে আদর্শ গ্যাস সমীকরণ মতে, এই মোট চাপ যখন P ধরবো এখানেও আদর্শ গ্যাস সমীকরণ খাটাবো, তাহলে কী হবে PV সমান সমান nRT, বা মোট চাপটা বাইর করো, মোট চাপটা বাইর করো, তাহলে P সমান সমান ভিটি পাশে কী হবে ভাগ হয়ে যাবে NRT ভাগ ভি, এটা হচ্ছে 5 নং সমীকরণ। এইবার 4 আর 5-এর মধ্যে দেখো, 5-এর ডান পাশে যা 4-এরও ডান পাশে তা, এই যে তাহলে বাম পক্ষ সমান কী হবে বাম পক্ষ সমান ডান পক্ষ যদি সমান হয়ে যায় দুইটা সমীকরণের, তাহলে বাম পক্ষ দুইটা কী হবে সমান হয়ে যাবে এমনিতেই। এই জন্য আমরা এখন লিখব সমীকরণ 4 ও 5 হতে পাই, সমীকরণ 4 ও 5 হতে পাই। দেখো ডান পক্ষ সমান, তাহলে বাম পক্ষ সমান সমান কি বাম পক্ষ, তাহলে P সমান সমান P1 যোগ P2 যোগ P3, এটা 6 নং সমীকরণ। তার মানে গ্যাস মিশ্রণের মোট চাপ সমান আংশিক চাপের যোগফল, আংশিক চাপের যোগফল প্রমাণিত। ওকে, ডালটনের সূত্রটাই হচ্ছে মোট চাপ আংশিক চাপের যোগফলের সমান হবে, অলরেডি সমান করে ফেলছি। এখন অনুশীলনীতে যাও, অনুশীলনীতে গেলাম বইয়ের 2 নম্বর প্রশ্নটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পরম স্কেলের মান কত, এটা 119। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পরম স্কেলের মান কত, তো পরম স্কেল মানে কেলভিন স্কেল। 2 নম্বর প্রশ্নটা পড়ে আসছে, দেখো চট করে দেখো, সময় তো পার হয়ে গেছে আমার, চট করে দেখো। আছে হ্যাঁ, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরম স্কেলের মান কত, তো পরম স্কেলের মানের সাথে সেন্টিগ্রেডের সম্পর্ক দেখাইছিলাম, সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করলে পরম স্কেলের মান পাওয়া যাবে। তার 25 সাথে 273 যোগ করো কত 298, তখন ওটা কেলভিন। উত্তর সহজ, আমি পড়াই দিছি, এখন তোমরা মিলাই নিবা। তারপরে এনটিপি বাই এসটিপি বলতে কী বুঝো আমি পড়াই দিছি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নিও। তারপরে পাতা উল্টাও, তারপরে পাতায় 121 আদর্শ গ্যাসের সমীকরণ লেখো, কেবলই করাইলাম। 24 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাসের সমীকরণ লেখো, কী সমীকরণ, পিভি সমান সমান এনআরটি, পিভি সমান কেবলই পড়াইলাম। হ্যাঁ আচ্ছা, তারপরে চলে যাও 30 নম্বর প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রা বলতে কি বুঝো, আমি পড়াই দিছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়।
এই -273°C-কে পরম শূন্য তাপমাত্রা বলে। আমি পড়াই দিছি। তারপরে পাতা উল্টাও, দেখো। তারপরে ডাল্টনের আংশিক চাপ সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। ডাল্টনের আংশিক চাপ সূত্রটি লিখো এবং ডাল্টনের আংশিক চাপ সূত্রটি কী সেটাও বললাম, ব্যাখ্যা কী সেটাও বললাম, এবং ওই যে বড় সমীকরণটা দেখাইলাম যে প্রমাণের আগে যার নাম ব্যাখ্যা তার নাম গাণিতিক প্রতিপাদন। তা আমি মূলত দেখাইছি ডাল্টনের গ্যাসের আংশিক চাপ সূত্র কাকে বলে, গাণিতিক প্রতিপাদন বা ব্যাখ্যা দেখাও, আর একটা হচ্ছে প্রমাণ করো। তাহলে কেমনই করাইলাম, তাহলে কমন আছে তো নাকি? আচ্ছা, তারপরে পাতা উল্টাও। ডাল্টনের দেখো 4 নম্বর প্রশ্ন, ডাল্টনের আংশিক চাপ সূত্র বিবৃতিপূর্বক এটির গাণিতিক রূপ দাও। গাণিতিক, এই যেটা করাইলাম ওইটাই, মানে প্রমাণের আগে যেটা করাইলাম সেটা। তারপর 6 নম্বর প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রা কিভাবে পাওয়া যায়, বা দেখাও যে পরম শূন্য তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য। এটা আমি প্রথমের দিকে দেখাই দিছি, হ্যাঁ, তাহলে এটাও কমন। এবার 7 নম্বর প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্রের সাহায্যে প্রমাণ করো পিভি সমান এনআরটি। তো বয়েল ও চার্লস দিয়া পিভি সমান এনআরটি গত ক্লাসে করাই দিয়ে থেকে গেছি, হ্যাঁ, তাহলে এটাও আমাদের কমন। তারপরে পাতা উল্টাও, দেখো 9 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাস বাস্তব গ্যাস পরম শূন্য তাপমাত্রা দ্রাব্যতার সংজ্ঞা লেখো। পরম শূন্য তাপমাত্রা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। আদর্শ গ্যাস কাকে বলে? যে সকল গ্যাস পিভি সমান এনআরটি সূত্র মানে তার আদর্শ গ্যাস, কিন্তু আসলে আদর্শ গ্যাস পাওয়া যায় না, এটা কল্পনা। তারপর বাস্তব গ্যাস, যে সকল গ্যাস পিভি সমান এনআরটির সমীকরণ মানে না তাকে বাস্তব গ্যাস বলে। আর পরম শূন্য তাপমাত্রা, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে, এবং এর মান -273°C। এবার দ্রাব্যতা কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায়, এটা পড়ানো হয় না, এটা এখানকার পড়া না, তুমি এটা তারপরেও আমি বলে দিচ্ছি। নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক নিবে, অর্থাৎ পানি তরল নিবে। নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেই তত গ্রাম ওই তাপমাত্রায় ওই দ্রব্যের দ্রাব্যতা বলা হয়। এর প্রতীক হচ্ছে এস, সলিবিলিটি। দ্রাব্যতার ইংরেজি হচ্ছে সলিবিলিটি। এস সমান সমীকরণ আছে, গাণিতিক সমীকরণ এটা আসতে পারে। তাহলে দ্রাব্যতার সমান গ্রামে প্রকাশিত দ্রব্যের ভর আর গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর উপরে গুণন 100, এটাই। তাহলে এটাও কমন। তারপরে আসছে বয়েল ও চার্লসের সূত্রের সাহায্যে প্রমাণ করে পিভি সমান এনআরটি, এটা আবার আসছে টেক্সট 2013, 15, 17 টেক্সটাইল, ওটাও কমন। ডাল্টনের আংশিক চাপ সূত্রটি বিবৃত করে গাণিতিক রূপ দেখাও, এই যে 2013 আসছে, আবার টেক্সটাইলে 2015 সালে আসছে, আমার এটাও কমন। তাহলে চ্যাপ্টারটা শেষ। তাহলে আমার এখানে 4টে চ্যাপ্টার শেষ হলো। এরপর শুরু হলো কি ডাল্টনের পরমাণুবাদের চ্যাপ্টার, ডাল্টনের পরমাণুবাদ এবং অ্যাভোগাড্রো প্রকল্প, এটা 5ম চ্যাপ্টার। 5ম চ্যাপ্টারে এটা শুরু। 5ম চ্যাপ্টারে ডাল্টনের পরমাণুবাদ এবং অ্যাভোগাড্রো প্রকল্প। তো ডাল্টনের পরমাণুবাদ অ্যাভোগাড্রো প্রকল্প কাকে কয় এটি জাস্ট 1 মিনিটের মধ্যে বলে দিই। ডাল্টনের পরমাণুবাদ, শোনো, পদার্থ কী দিয়ে তৈরি এইটা নিয়ে বহু বিজ্ঞানী, বহু মনীষী, বহু দার্শনিক বহু কিছু বলে গেছে। শেষে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন উনি বিভিন্ন পরীক্ষার মধ্যে দেখেন যে প্রত্যেক পদার্থই অতি ক্ষুদ্র একটা কণা দ্বারা গঠিত। প্রত্যেক পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, জাগার ভাঙা যায় না, অর্থাৎ অবিভাজ্য। তখন এইটার নাম তিনি দেন পরমাণু বা অ্যাটম। এই পরমাণু বা অ্যাটমের ব্যাপারে তিনি কিছু মতবাদ দিয়ে গেছেন, কিছু মতবাদ, তাকে ডাল্টনের পরমাণুবাদ বলে। ডাল্টনের পরমাণুবাদ বলে। প্রথম তিনি এই পরমাণু নিয়ে মতবাদ দিয়ে গেছেন বিধায় জন ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা হয়। জন ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা হয়। এবার অ্যাভোগাড্রো প্রকল্প, বিজ্ঞানী অ্যাভোগাড্রো 2টা প্রকল্প দিছে। তার মধ্যে একটা প্রকল্প হচ্ছে 1 মোল বস্তুতে, 1 মোল বস্তুতে, এসটিপিতে 1 মোল বস্তুতে 6.023 × 10⁻23 এতটি অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন, প্রোটন, ফোটন, মূলক ইত্যাদি উপস্থিত থাকে। এই সংখ্যাটাকেই অ্যাভোগাড্রো সংখ্যা বলে, যার প্রতীক
এন এ, এইটা সমান সমান 6.023 গুণন 10⁻23 এতটি অণু বা পরমাণু বা ইলেকট্রন, অণুপরমাণু, ইলেকট্রন বা আয়ন বা মূলক বা ফোটন ইত্যাদি থাকতে পারে। এই সংখ্যাটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক বলে। বিজ্ঞানী এটি আবিষ্কার করেছেন, এটি তার প্রথম প্রকল্প। হ্যাঁ, তো পঞ্চম চ্যাপ্টারের এখানেই থাকলো। নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ।